বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ১২তম পর্ব। ডি ডে। রক্তগঙ্গা বইল ওমাহা বিচে। অনেক হয়েছে মিস্টার হিটলার, এবার আর তোমার রক্ষা নেই। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর থেকে যে তাণ্ডব তুমি শুরু করেছ, এবার তার পরিণতির জন্য তুমি প্রস্তুত হও। তুমি পুরো ইউরোপে ধ্বংসের প্রলয় নৃত্য করেছ। কোটি কোটি মানব সন্তানকে মৃত্যুর দিকে তুমি ঠেলে দিয়েছ অনর্থক। পুরো পৃথিবীর একটি পরিবারও রেহাই পায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব থেকে। তুমি চেয়েছিলে যে পৃথিবীতে রাজত্ব করবে শুধু জার্মানরা, আর বাকি সবাই হবে তোমার গোলাম। তুমি পৃথিবীতে অন্ধকার যুগ কায়েম করতে চেয়েছিলে। উপরের কথাগুলো বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। জার্মানির প্রতি ভয়ানক ক্ষেপা চার্চিল বলেছিলেন, ইফ হিটলার ইনভেডেড হেল, আই উড মেক at least a favorable reference to the devil in the House of Commons. অর্থাৎ হিটলার যদি নরকেও আক্রমণ করে, তাহলে তিনি হাউস অফ কমন্সে শয়তানের পক্ষ নিয়ে বক্তব্য দিবেন, যেহেতু নরকের বাসিন্দা শয়তান। চার্চিলের বক্তব্য ছিল, দুনিয়ার যে প্রান্তেই যুদ্ধ লাগুক না কেন, হিটলারকে শায়েস্তা করার জন্য সরাসরি জার্মানির মাটিতে গিয়ে যুদ্ধ করতে হবে। হিটলার তখন বুঝবে অন্যের মাটি দখল করে যুদ্ধ করার মজা। কিন্তু জার্মানির মাটিতে গিয়ে যুদ্ধ করার চারটিখানি কথা নয়। ফ্রান্স থেকে নরওয়ে, বেলজিয়াম থেকে পোল্যান্ড, প্রায় সমগ্র পশ্চিম ইউরোপ হিটলারের দখলে। এখন যেহেতু পূর্ব ইউরোপের মাটি থেকে দখলদার জার্মানরা পরাজয় বরণ করছে দিন দিন, তাই পশ্চিম ইউরোপে মিত্র বাহিনীকে নামানোর উৎকৃষ্ট ক্ষণ চলে এসেছে। ১৯৪৩ সালে তেহরান সম্মেলনে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। মিত্র শক্তির ৩ শীর্ষ নেতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ও রাশিয়ার একনায়ক স্টেলিনের উপস্থিতিতে একটা রূপরেখা প্রণয়ন করা হয়। সে রূপরেখার উদ্দেশ্য ছিল ১৯৪৪ সালের গ্রীষ্মে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে সৈন্য নামাতে হবে। নরম্যান্ডি উপকূলে ছোট ছোট বেশ কয়েকটি বিচ আছে। এসব বিচগুলিতে খুব গোপনীয়তা বজায় রেখে সৈন্য নামাতে হবে, করতে হবে গোপন আঁতাত। ফ্রান্সে মোতায়েন দখলদার জার্মান সৈন্যদেরকে মুহুর্মুহু আক্রমণে চুরমার করে দিতে হবে। জার্মানরা কোনো কিছু বুঝে ওঠার আগেই করতে হবে এসব। এরপর ফ্রান্সকে মুক্ত করে জার্মানির সীমানায় চলে যেতে হবে। আশা করা যায় যে ১৯৪৪ সালের মধ্যে হিটলারের খেল খতম হবে। ৬ জুন ১৯৪৪ ইউরোপকে মুক্ত করার জন্য অপারেশন ওভারলর্ড শুরু। ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের ওমাহা বিচ উদ্দাম জীবনের হাতছানি। এসব বিচগুলোতে আজকাল অগণিত পর্যটকের আনাগোনা। কিন্তু ১৯৪৪ সালের জুন মাসের ৬ তারিখ মহাপ্রলয় শুরু হয়েছিল ওমাহা বিচে। মানব ইতিহাসের অন্যতম সেরা যুদ্ধ হয়েছিল সেদিন। ১,৫৬,০০০ ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান সৈন্য অবতরণ করেছিল নরম্যান্ডি উপকূলে। ইতিহাসে দিনটি ডি ডে নামেও পরিচিত। ডি ডে স্মরণীয় হয়ে আছে স্থল, জল ও আকাশপথের মিলিত আক্রমণের এক মেধাবী সেনা অভিযানের জন্য। আমেরিকান সেনাপতি জেনারেল আইসেনহাওয়ারকে এ অভিযানের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। প্রথম কথা ছিল জুনের ৫ তারিখ সেনা নামানো হবে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য একদিন পিছিয়ে দেওয়া হয়। ৫ জুন সকালবেলা আবহাওয়াবিদ সেনাপতি আইসেনহাওয়ারকে জানান যে পরের দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তাই জুনের ৬ তারিখ সেনা নামানো যায় নরম্যান্ডি উপকূলে। আইসেনহাওয়ার তার সৈন্যদের উদ্দেশ্যে বললেন, ইউ আর অ্যাবাউট টু এম্বার্ক আপন দ্য গ্রেট ক্রুসেড, টুয়ার্ড হুইচ উই হ্যাভ স্ট্রিভেন দিস মেনি মান্থস। দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড আর আপন ইউ। বহু মাস যাবৎ নিরন্তর পরিশ্রম করে আমরা যে গ্রেট ক্রুসেডের দামামা বাজাচ্ছি, তার অংশ হতে যাচ্ছ তোমরা। বিশ্বের দৃষ্টি এখন তোমাদের দিকে। জুন মাসের ৬ তারিখ খুব বুড়ে মিত্র বাহিনীর সৈন্যদল নরম্যান্ডি বিচে নামতে শুরু করল। সামান্য প্রতিরোধের সম্মুখীন হল আমেরিকান ও ব্রিটিশ সৈন্যদল।
5,000 যানবাহন সমেত 1,56,000 সৈন্য একদিনে অবতরণ করল নরম্যান্ডির মাটিতে। সে এক মহাকাব্যিক সৈন্য অবতরণ। মামুন জিজ্ঞেস করল, একদিনে এত সৈন্য নামালো মিত্রবাহিনী, তাহলে জার্মানরা করলটা কি? তা তো ফ্রান্সের মাটিতে ঘাঁটি গেড়ে রেখেছিল নাকি? জারেফ বলল, জার্মানরা প্রথমে ভেবেছিল হয়তো কিছু সৈন্য নামবে জার্মানদের চোখে ধুলা দেওয়ার জন্য। জার্মানরা নিজ থেকে আক্রমণ চালালে তারপর হয়তো পাল্টা জবাব দিবে মিত্রবাহিনী। জার্মানরা স্বল্প সংখ্যক সৈন্যকে মুহূর্তের জন্য খতম করে ফেলবে। কিন্তু মিত্রবাহিনী যে হিটলারকে চিরদিনের জন্য খতম করার জন্য নেমেছে তা ছিল জার্মানদের চিন্তার বাইরে। 6 জুন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল ওমাহা বিচে। 2,000 আমেরিকান সৈন্য একদিনে মারা যায়। কিন্তু দিনের শেষে যখন এতগুলো সৈন্য নরম্যান্ডিতে নেমে পড়ল তখন সাহস বেড়ে গেল মিত্রবাহিনীর। অবশ্য সারাদিনে 4,000 সেনা প্রাণ হারায় মিত্রবাহিনীর। সংঘর্ষ চলতেই থাকলো। 1 সপ্তাহের ব্যবধানে জুনের 11 তারিখ মোট 3,56,000 মিত্রবাহিনীর সৈন্য নরম্যান্ডির উপকূলে অবতরণ করে। আরও বিস্ময়কর তথ্য হলো যে জুন মাসের 30 তারিখের মধ্যেই মোট 8,50,000 সেনা এই নরম্যান্ডি উপকূল দিয়ে ফ্রান্সের মাটিতে প্রবেশ করে। কিন্তু জার্মান সৈন্যরা প্রতিরোধ করবে কিভাবে? শুরু হলো আসল লড়াই। জার্মান বাহিনী দিশেহারা। পাপের প্রায়শ্চিত্ত করতে শুরু করলো জার্মান বাহিনী। এতদিন ফ্রান্সের মাটিতে বসে ফ্রান্সের কৃষকদের উৎপাদিত ফসল খেয়েছে জার্মান সৈন্যরা। শুধু কি ফ্রান্স, জার্মান অধিকৃত প্রত্যেকটি ইউরোপীয় দেশে অনাহারে মরতে লাগলো বেসুমার লোকজন। হানাদার জার্মানদের কারণে কত শিশু ক্ষুধায় চিৎকার করতে করতে মরেছে তার হিসাব কে রাখে? মিত্রবাহিনীর এত সৈন্য সামলানোর কোনো উপায় নাই জার্মানদের। ফ্রান্স হচ্ছে জার্মানির পশ্চিম দিকে। কথা হচ্ছে মিত্রবাহিনীকে সামলানোর জন্য জার্মানি যদি পশ্চিম দিকে আরও সৈন্য পাঠায় তাহলে তো পূর্ব দিক দিয়ে মহা বিপদ। রাশিয়ান লাল ফুট চেপে ধরেছে পূর্ব প্রান্ত থেকে। যে লেনিনগ্রাদ শহর অবরোধ করে রেখেছিল জার্মানরা, সেখান থেকে জার্মানরা পিছু হটে 1944 সালের জানুয়ারি মাসে বর্তমান রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ততদিনে সরে পড়েছে জার্মানরা। মিত্রবাহিনী যখন নরম্যান্ডি উপকূলে লাখ লাখ সৈন্য নামিয়ে পশ্চিম প্রান্ত দিয়ে জার্মানিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, ঠিক সে সময় পূর্ব দিক দিয়ে রাশিয়ানদের বিজয় অভিযান চলছেই। জুন মাসে জার্মানদের কাছ থেকে পূর্ব ইউরোপের এস্তানিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া ছিনিয়ে নিল রাশিয়ানরা। সেক্টরের পর সেক্টর জয়লাভ করল রাশিয়ান লাল ফৌজ। পরিস্থিতি বুঝে রোমানিয়া ও হাঙ্গেরি হিটলারের পক্ষ ত্যাগ করে আত্মসমর্পণ করে রাশিয়ানদের দলে ভিড়ে গেল। বুলগেরিয়া নিজেকে নিরপেক্ষ থাকার কথা ঘোষণা করল। আলবেনিয়া ও যুগোস্লাভিয়াকে জার্মান অধিকার থেকে মুক্ত করা সম্ভব হলো। একে একে সকল মিত্র ও আশ্রিত রাষ্ট্রের পতন হওয়ায় জার্মানদের মনোবল একদম ভেঙে গেল। এমন অবস্থায় নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীকে ঠেকানো দূরের কথা, নিজেদের অস্তিত্ব নিয়ে মহা সংকটে পড়ে গেল জার্মানি। 1940 সালের গ্রীষ্মে যখন জার্মানদের চরম সুসময়, সেই সময়কার চৌকস সেনাপতি রুমেল তখন আহত হয়ে ছুটিতে। উপযুক্ত সেনাপতি নেই, সৈন্যরাও মনোবলহীন। 25 আগস্ট 1944 ফ্রান্সের রাজধানী প্যারিস এখন মুক্ত। নরম্যান্ডিতে অবতরণকারী সৈনিকেরা ফ্রান্সের ভিতরে ঢুকতে লাগলো প্রায় বিনা বাধায়। জার্মানদের প্রতিরোধ ক্ষমতা প্রায় নিঃশেষিত। পরাজয় অত্যাসন্ন দেখে হিটলার তার সেনাপতি চুলট্টিজকে হুকুম দেন পুরো প্যারিস নগরীকে জ্বালিয়ে দেওয়ার জন্য। জার্মান সেনাপতি এবার হিটলারের আদেশকে পায়ে ঠেলে আত্মসমর্পণ করার প্রস্তুতি নেন। আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না জার্মানদের। ফ্রান্সের অবিসংবাদিত মুক্তির নায়ক চার্লস দ্য গল তার বাহিনী নিয়ে প্যারিসকে ঘিরে ফেলেন। আমেরিকান সেনাপতি আইসেনহাওয়ার এত তাড়াতাড়ি প্যারিস দখল করতে চাননি, কিন্তু দ্য গল নাছোড়বান্দা। তিনি আইসেনহাওয়ারকে বিনয়ের সাথে জবাব দেন, তিনি যদি প্যারিস মুক্ত করার কোনো উদ্যোগ না নেন তাহলে দ্য গল নিজেই প্যারিস মুক্ত করার সংগ্রামে নামবেন। অবশেষে রাজি হয় আমেরিকাও।
26 আগস্ট বিজয় মিছিলে নেতৃত্ব দেন দ্য গল ও তার অনুগামী সেনাপতি লে ক্লার্ক। 4টি বছর জার্মানির কাছে পরাধীন ছিল ফ্রান্স। হাজার বছরের ফ্রান্সের ইতিহাসে এরকম লজ্জাজনক পরিস্থিতি আর হয়নি। ফ্রান্সকে জার্মানির কবল থেকে মুক্ত করার পর হিটলারের শেষ দিন কত তাড়াতাড়ি আসবে তার জন্য অপেক্ষায় ছিল পুরো পৃথিবীর মুক্তিকামী মানুষ। পর্ব 51। জানুয়ারি 1945 রাশিয়ানদের কবলে এবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। জারিফ বলা শুরু করলো, আমি আগেই বলেছিলাম পোল্যান্ডের প্রতি যে চরম অবিচার করেছিল জার্মান ও রাশিয়ানরা মিলে তা পুরো 6টি বছর যাবৎ বলবৎ থাকে। পোল্যান্ডকে আক্রমণ করার মধ্য দিয়েই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেটা আমরা সবাই জানি। পোল্যান্ডের জন্য চরম উপহাসের ব্যাপার হয়ে দাঁড়ালো রাশিয়া যখন তাদের সহায়তা চাইল জার্মানদের হটানোর জন্য। জার্মানির সাথে মিলে পোল্যান্ড দখল করল। পোল্যান্ডের সামরিক বাহিনীর 22,000 সদস্যদের হত্যা করল রাশিয়া। কিন্তু জার্মানি যখন 1941 সালের 22 জুন রাশিয়া আক্রমণ করল তখন জার্মানির রাশিয়া চিরশত্রু। পোল্যান্ডে নির্বাসিত সরকার রাশিয়ার সাথে কাজ করতে চাইল না। রাশিয়া আবার পোল্যান্ডের অভ্যন্তরে তাদের কিছু অনুগত লোক তৈরি করে জার্মানদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে গেল বছরের পর বছর। কিন্তু জার্মানরা যখন দুর্বল হয়ে রাশিয়া থেকে পিছু হটা শুরু করল তখন সমগ্র পোল্যান্ডের উপর আবারও লোলুপ দৃষ্টি দিলেন স্টেলিন। বিপ্লবের পূর্বে জারের আমলে পোল্যান্ড ছিল রাশিয়ারই অংশ। লাল ঝান্ডাধারী স্টেলিন জার্মানদের হটিয়ে পোল্যান্ড দখল করতে চাইলেন, কিন্তু দেশপ্রেমিক পুলিশরাই ছিল মূলত যোদ্ধা। রাশিয়ার এত খারাপ মনোভাব ছিল যে শেষ মুহূর্তে জার্মানদের বিরুদ্ধে সংগ্রামরত পোল্যান্ডের যোদ্ধাদের সাহায্যে কিছুই করেনি তারা, চেয়ে চেয়ে দেখেছে শুধু। যখন পুলিশরা জার্মানদের ধরাশয়ী করে ফেলেছে তখনই শকুন মামার মতো রাশিয়ানরা জার্মানদের বিরুদ্ধে নামকা ওয়াস্তে যুদ্ধে লিপ্ত হয়। 1945 সালের 17 জানুয়ারি তারিখে সোভিয়েত বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশে প্রবেশ করে। যুদ্ধ শেষ হলেও সোভিয়েত বাহিনী পোল্যান্ড ছেড়ে যায়নি। পোল্যান্ড হয়ে পড়ে সমাজতন্ত্রের পতাকাবাহী এক দেশ। 1989 সালে পোল্যান্ড সোভিয়েত প্রভাবমুক্ত হয়। ব্যাটল অফ বলজ মিত্রবাহিনীর প্রতি জার্মানদের শেষ আঘাত। কিন্তু হিটলার দমে যাওয়ার পাত্র নন। পূর্ব পশ্চিম সব দিক থেকে সব হারিয়ে যুদ্ধ চলে এলো জার্মানির মাটিতে। তবুও শেষবারের মতো আরেকটা প্রচেষ্টা চালানোর উদ্যোগ নিল হিটলার। জার্মান ফ্রান্স সীমান্তের আর্ডেনেসের ঘন বন ভেদ করে আবার দখল করবেন তিনি ফ্রান্স। আবার জাগবে জার্মানি। হিটলারের জেনারেলরা জানতেন এটা বৃথা চেষ্টা, কিন্তু হিটলারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই। 16 ডিসেম্বর 1944 30 ডিভিশন সৈন্য নিয়ে হিটলার আর্ডেনেস সেক্টরে যুদ্ধ চালানোর নির্দেশ দিলেন। ফ্রান্স সীমান্ত পাহারা দিচ্ছে আমেরিকান সৈন্য। হিটলার ভাবলেন ক্লান্ত আমেরিকান সৈন্য ডিসেম্বরের তীব্র শীতে জার্মানদের সামনে টিকতে পারবে না। আবার হিটলারের ভয় পেয়ে বসল ফ্রান্স আর বেলজিয়ামকে। না জানি হিটলার আবার তাদের দেশ দখল করে কিনা, কিন্তু আমেরিকান সেনাপতি আইসেনহাওয়ার অন্য ধাতুতে গড়া। জার্মান আক্রমণের প্রাথমিক ধাক্কা সামলে তিনি 2,30,000 সৈন্যকে কাজে লাগালেন। জার্মানরা বিভিন্ন ফন্দির আশ্রয় নিল। আমেরিকান সৈন্যদের পোশাক পরে তারা বিভ্রান্ত করে ফেলল। জার্মানদের এই টেকনিকে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছিল আমেরিকানদের। ক্রিসমাসের পর থেকে আবহাওয়া ভালো হতে শুরু করলো। বিমান হামলা শুরু হলো পুরোদমে। পিছু হটতে লাগলো জার্মানরা। 1945 সালের জানুয়ারি মাসের 25 তারিখের মধ্যে সব জার্মান সৈন্য আর্ডেনেস সেক্টর ত্যাগ করে জার্মানির অভ্যন্তরে ঢুকে পড়ল। আর্ডেনেস প্রান্তরের এই যুদ্ধকে চার্চিল দ্য গ্রেটেস্ট আমেরিকান ব্যাটল অফ দ্য ওয়ার নামে অভিহিত করেন। ব্যাটল অফ বার্লিন ঘনিয়ে আসছে হিটলারের শেষ দিন। হিটলারের গোপন বাহিনী গেস্টাপো খবর দিল যে সামরিক অফিসাররা মনোবল হারিয়ে ফেলেছেন, যুদ্ধ জয়ের আশা ছেড়ে দিয়েছেন, নিজের পথ দেখেছেন অনেকেই। জার্মানির পতন হচ্ছে দ্রুততর। খবরটা দেখে হিটলারের রাগে গড়গড় করতে লাগলেন। আদেশ দিলেন পলাতক অফিসারদের পাকড়াও করে গুলি করো। বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি প্রাণদণ্ড।
কিন্তু হিটলারের আদেশ মানার মতো খুব বেশি অফিসার নেই। হিটলার তখনও বাংকারের মধ্যে বসে আশা করছেন প্রতিরোধ শক্তি জোরদার করার। ১৬ এপ্রিল ১৯৪৫। হিটলারের প্রিয় নগরী বার্লিনের রাস্তায় রাস্তায় সোভিয়েত লাল ফৌজ। বাংকারে হিটলারের পাশাপাশি বসে আছেন বেশ কয়েকজন সিনিয়র জেনারেল। কেউ টু শব্দটিও করছে না। হিটলার প্রশ্ন করলেন, গোলার শব্দ আসছে কোথেকে? খুব ভারী গোলা মনে হচ্ছে। জি ফুরার, ভারী গোলায় নিক্ষেপ করছে রাশিয়ানরা, জবাব দিল জেনারেলরা। ওরা এত কাছে এসে পড়েছে, তোমরা কি করছো তাহলে? প্রশ্ন করলেন হিটলার। উত্তর পাবার আগেই দরাম করে বন্ধ করলেন দরজা। জেনারেলগণ বসে রইলেন পাংশু মুখে, আশাহত বুকে। অনেকক্ষণ অপেক্ষা করে হিটলারের দ্বিতীয় সাড়া না পেয়ে নিঃশব্দে চলে গেলেন তারা। আসলে হিটলারকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে সোভিয়েত লাল ফৌজ সর্বাত্মক আক্রমণ শুরু করল। কোনো সৈন্যদল নাই যারা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। বার্লিন নগরীর সাধারণ নাগরিকরাই রাশিয়ানদের বিরুদ্ধে তাদের সীমিত সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ল। এই পরিস্থিতিতে স্টালিনের লাল বাহিনী কমপক্ষে ১৪ লক্ষ জার্মান নারীর উপর পাশবিক নির্যাতন চালায়। এক হিটলারের পাপের কারণে অসহায় জার্মান নারীদের আর্তনাদ এখন কে শুনবে? বার্লিন নগরীকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে রাশিয়ানরা। যে কোনো মুহূর্তে হিটলারের বাংকারে হামলা চালাতে পারে তারা। প্রেমিকা ইভা ব্রাউন সহ আরও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বিনিদ্র রজনী যাপন করছেন হিটলার। হিটলারের এক কথা, রাশিয়ানদের হাতে কোনো মতেই ধরা দেওয়া যাবে না, এর চেয়ে মৃত্যু ভালো। আত্মহত্যার জন্য মনস্থির করে ফেললেন হিটলার। কিন্তু মরার আগে হিটলার ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন তার রোমান্টিক সত্তার জন্য। হিটলারের আত্মহত্যা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। হিটলারের প্রেমিকা ইভা ব্রাউনের কাহিনী। ২৫ এপ্রিলের ভয়াবহ রজনী। হিটলার বাংকার থেকে রাশিয়ানদের মুহুর্মুহু গুলির শব্দ শুনতে পাচ্ছেন। হিটলার বাংকারবাসীকে বললেন, তোমরা পালাও। হিটলারের সেনাপতি মার্টিন বোরম্যান বললেন যে, প্রিয় ফুরার, বিমান তৈরি হয়ে আছে, আপনি আমাদের সাথে চলুন, নিয়ে যাব বিপদ সীমানার বাইরে। এবারও অসম্মতি জানালেন হিটলার। বললেন, তোমরা যাই বলো না কেন, বার্লিন ছেড়ে আমি যাব না, আমাকে বিরক্ত করো না। ২৭ এপ্রিল। হিটলার তার ব্যক্তিগত দেহরক্ষী হেইন লিজনকে ডাকলেন কাছে। অনুরোধের ভঙ্গিতে বললেন, ইবাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো। বাংকারের এই বদ্ধ জীবনে সে হাঁপিয়ে উঠেছে। হিটলারের অনুরোধ রক্ষা করলেন লিনজ। ফাঁক বুঝে নিয়ে গেলেন হিটলারের প্রেমিকা ইভা ব্রাউনকে। বেশ কিছুক্ষণ ঘুরিয়ে আনলেন নিরাপদ অঞ্চল থেকে। ইভা ব্রাউন প্রকাশ করলেন মনের ইচ্ছা। হিটলারের সর্বাপেক্ষা নিকট সহচর লিনজকে হিটলারের প্রেমিকা ইভা বললেন, যদিও আপনার চাইতে আমি ফুরারের বেশি কাছে থাকি, তবু একটা কথা তাকে বলতে সাহস পাই না। দয়া করে আপনি যদি তাকে বলতেন। কি কথা? বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন মেজর লিনজ। হিটলারের প্রেমিকা ইভা ব্রাউন বললেন, আপনি সবকিছুই জানেন। দীর্ঘ ৭টা বছর চলছে আমাদের প্রেম পর্ব। একটা মিনিটের জন্য তাতে বাটা পড়েনি। ফুরার আমাকে যেমন আদর করেন, তেমন আদর খুব কম নারীর ভাগ্যে জুটে। সেদিক থেকে আমি সর্বাপেক্ষা সুখী। কিন্তু একটা বেদনা, একটা অন্তর্জ্বালা আমি অহরহ অনুভব করি, কিন্তু প্রকাশ করতে সাহস পাচ্ছি না। কি সে অসহ্য বেদনা? জানতে চাইলেন লিনজ বেশ সহানুভূতির সঙ্গে। কষ্টে আড়ষ্ট হয়ে গেলেন মিস ইভা ব্রাউন। রোমালে চোখ মুছে তিনি বললেন, ফুরারের সবকিছু পাওয়া সত্ত্বেও আমি পাইনি তার আইনসম্মত স্ত্রী হওয়ার অধিকার। সে সৌভাগ্য থেকে বঞ্চিত রয়েছি। দেশের যে অবস্থা, তাতে অলৌকিক কিছু না ঘটলে আমাদের রক্ষার কোনো উপায় নেই। তাই আমার ইচ্ছা, মরার সময় আমি যেন আমার প্রিয় ফুরারের সহধর্মিণী হয়ে মরতে পারি। ২৮ এপ্রিল। হিটলার কাছে ডাকলেন মেজর লিনজকে। সে ডাক জার্মানির ভাগ্যবিধাতা দুর্দণ্ড প্রতাপশালী হিটলার হিসাবে নয়, একজন অন্তরঙ্গ বন্ধু হিসেবে। দীর্ঘ কর্মজীবনে ছায়ার মতো হিটলারের পাশে ঘুরলেও সামনে বসার সুযোগ পাননি তিনি কখনো। কিছুতেই জড়তা কাটিয়ে উঠতে পারছিলেন না। হিটলার যেন বুঝতে পারলেন। মোলায়েম স্বরে প্রশ্ন করলেন, ইভা বলেছিল তুমি নাকি কি বলতে চাও আমাকে? ব্যাপারটা পরিষ্কার হলো লিনজের কাছে। ভয় কেটে গেল তার।
ইভা ব্রাউনের মনের শেষ ইচ্ছার কথা বললেন হিটলারের কাছে। প্রস্তাব শুনে হিটলার প্রশান্ত মনে তার দেহরক্ষী লিনচকে বললেন, তুমি শুনে খুশি হবে, ইভা ব্রাউনকে বিয়ে করব আমি, তুমি সকল ব্যবস্থা করো। অবশেষে বসল হিটলারের বিয়ের আসর। 29 এপ্রিল। আজ হিটলারের বিয়ে। লিনচ প্রশ্ন করলেন, কখন বসবে বিয়ের মজলিস, কাকে কাকে দাওয়াত দিতে হবে, কাবিন তৈরি করবেন কে? হিটলার জবাব দিলেন, মজলিস করার লোক পাচ্ছ কোথায়? বাংকারে যাকেই পাওয়া যাবে তাকেই বলো। কাবিন লেখার জন্য ওয়াল্টার ওয়েগনাকে আসতে বলেছি। ফ্রাউ এবং গোয়েবলস এর বিয়ে তিনি পড়িয়েছিলেন। বেশ সুখের হয়েছে তাদের দাম্পত্য জীবন। গোয়েবলস শুনলেন হিটলারের শেষ বাসনা। তিনি বললেন, 10টা বছর আগে যদি ফুরার এই সিদ্ধান্ত নিতেন তবে জার্মানিতে বয়ে যেত আনন্দের বন্যা। 1 মাস ধরে চলত আনন্দ উৎসব। দ্বিতীয় মহাযুদ্ধ হয়তো বাধতই না। পারিবারিক জীবনে অভ্যস্ত না হলে কোনো মানুষ বাস্তববাদী হতে পারে না। স্ত্রী পুত্রের মায়া বড় সাংঘাতিক জিনিস। মহাপুরুষেরা তাই বিয়ে করে সংসারী হতে বলেছেন। সংসার ধর্মহীন জীবন, অবাস্তবের আখড়া। বিয়ের আসর শেষ পর্যন্ত সত্যিই বসল। মধ্যরাতে সম্পন্ন হলো সেই ঐতিহাসিক বিবাহ অনুষ্ঠান। গোলাগুলি ও বোমা নিক্ষেপ বন্ধ হলো সে সময়টা। ঘণ্টা 3 ধরে চলল আনন্দ ফুর্তি। ছোট্ট অনাড়ম্বর পরিবেশে হিটলার আর ইভা ব্রাউন পরস্পরের দাম্পত্য জীবনের অদৃশ্য বন্ধনে আবদ্ধ হলেন। আনুষ্ঠানিকতা পালন করা হলো পুরোপুরিভাবে। বিয়ে হলো সিভিল আইনে। বোরম্যান আর গোয়েবলস হলেন সাক্ষী। কাবিন রেজিস্টারে নাম সই করার সময় অভ্যাসবশত ইভা লিখলেন ইভা ব্রাউন। পর মুহূর্তে ব্রাউন শব্দটা কেটে লিখলেন হিটলার। হলেন ইভা হিটলার। উপস্থিতরা খুশ আমদার জানালেন নবদম্পতিকে। অতিথিদেরকে যৎসামান্য আপ্যায়ন করা হলো। মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও হিটলারের ম্যাপ কক্ষটি হাসি তামাশা আর আনন্দ ফুর্তিতে মশগুল হয়ে রইল। বাইরে যে তখন যুদ্ধের তাণ্ডবলীলা চালাচ্ছেন রাশিয়ান লাল ফৌজ, সে কথা আপাতত ভুলে গেলেন সবাই। হিটলারের বাসর রাতই হয়ে গেল তার জীবনের শেষ রাত। 1945 সালের 30 এপ্রিল, সেই ঐতিহাসিক দিন। অন্যান্য দিনের মতো এদিন হিটলার সকাল 9:30টায় দরজা খুললেন না। দাম্পত্য জীবনের প্রথম রজনীতে হয়তো ঘুমিয়েছিলেন বেশি রাত্রে। চিরাচরিত নিয়মের ব্যতিক্রম হলো সেদিন। প্রায় 11টার দিকে ঘুম থেকে উঠলেন হিটলার। শান্ত কণ্ঠে ব্যক্তিগত সহকারীকে বললেন, লিনচকে নাস্তা দিতে বলো। লিনচ এই প্রথম এক টেবিলে খেলেন হিটলারের সাথে। মুখ খুললেন হিটলার, রাশিয়ানরা যদি আমাকে ধরতে পারে তবে নিয়ে যাবে তাদের দেশে। চিড়িয়াখানার বাঘের মতো আমাকে পরিণত করবে দর্শনীয় বস্তুতে। মোমের মডেলের মতো অবস্থা হবে তখন আমার। না না না, আমি তেমন হতে দেব না, কিছুতেই না, কখনো না। বিকারগ্রস্ত রোগীর মতো কথাগুলো বললেন হিটলার। উত্তেজনায় তার সারা দেহ থরথর করে কাঁপতে লাগলো। অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন হিটলার। চলা বন্ধ করে হিটলার তাকালেন লিনচ এর দিকে। আবেগহীন কণ্ঠে বলতে লাগলেন, ইভা ব্রাউনের সাথে আমার একটা আপোষ রফা হয়ে গেছে। সেও মরতে রাজি হয়েছে। তোমার প্রতি আমার শেষ অনুরোধ, কিছুক্ষণের মধ্যে একটা পেট্রোল জোগাড় করবে। মৃত্যুর পর আমাদের দেহ দুটোকে জড়াবে একটা কম্বলে, নিয়ে যাবে বাইরে, পেট্রোলে ভিজিয়ে নেবে খুব ভালো করে, তারপর জ্বালিয়ে দেবে আগুন। লিনচ এর কাছ থেকে বিদায় নিয়ে হিটলার তার সেক্রেটারিকে ডেকে একটা ব্যক্তিগত উইলের ডিকটেশন দিলেন। সে উইলের কথাগুলো ছিল, ক্ষমতাচ্যুত অথবা আত্মসমর্পণের লজ্জাকর পরিস্থিতি থেকে রেহাই পাবার জন্য আমি এবং আমার স্ত্রী স্বেচ্ছা মরণ করে নিলাম। আমার প্রিয় জার্মানবাসীদের সেবা করার জন্য দীর্ঘ 12টা বছরের বেশিরভাগ সময় আমি যেখানে বসে কাজ করেছি সেখানেই আমার দেহ পুড়িয়ে ফেলা হোক, এই আমার আন্তরিক বাসনা। এবার দরজা বন্ধ করলেন হিটলার। রোমের ভিতর শুধুমাত্র তার স্ত্রী ইভা ব্রাউন। ভিতরে কি হলো কেউ জানে না। আধা ঘন্টা পর গুলির শব্দ শুনে মেজর লিনচ ও অন্যান্যরা দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। দেখলেন মিসেস ব্রাউনের প্রাণহীন দেহ এলিয়ে রয়েছে সোফার উপরে। পাশের সোফায় রক্তাক্ত স্পন্দনহীন হিটলার। নিজ মুখে গুলি করেছেন তিনি। মিসেস ইভা পান করেছেন মরণ বিষ। বাইরে তখন চলছে বিমানের মরণ হামলা, মেশিনগানের গগন বিদারী আওয়াজ এবং বোমা বর্ষণের অশুভ গর্জন।
বাংকারে অবস্থানরত শেষ কৃত্যে নিয়োজিত সদস্যরা শঙ্কিত, তবু তারা হিটলার এবং তার সহধর্মিণীর লাশ কম্বলে জড়িয়ে বাইরে নিয়ে পেট্রোলের আগুনে পুড়িয়ে ফেললেন। ম্যানজ লিনজ এর কর্তব্য সম্পন্ন হয়ে গেল। মার্টিন বোরম্যান হিটলারের শেষ আদেশ অনুযায়ী অতঃপর কঙ্কাল দুটো নিয়ে গেলেন এক গোপন স্থানে। পূর্ব পরিকল্পনা অনুসারে পুঁতে ফেললেন মাটির নিচে। বেলা তখন 5টা। ভেতরের পরিবেশ থমথমে স্পন্দনহীন। বাইরে বার্লিনের আসমান ধূসর বর্ণ। জমিন বোমা বর্ষণে ক্ষুব্ধ। এভাবে যবনিকাপাত হল জার্মানির এক অশান্ত যুগের। হিটলারের আত্মহত্যার 1 সপ্তাহ পর মে মাসের 8 তারিখ জার্মানরা নিঃশর্ত আত্মসমর্পণ করল। লাখ লাখ জার্মান সৈন্য বন্দী হল মিত্রবাহিনীর হাতে। রাশিয়ানদের হাতে বন্দী হল প্রায় 20 লাখের মতো সৈন্য। আনন্দ উল্লাস করতে লোকজন রাস্তায় বেরিয়ে পড়ল। রটারডাম থেকে লন্ডন, প্যারিস থেকে অসলো, সমস্ত শহরগুলো মানুষগুলো যেন স্বস্তির নিঃশ্বাস পেল। 8 মে উদযাপিত হল ইউরোপ মুক্ত দিবস। ইউরোপের কোথাও আর যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি নাই। যদিও প্রশান্ত মহাসাগরে তখন লড়াই চালিয়ে যাচ্ছিল নাসরবান্দা জাপান। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক ও IMF এর জন্ম। জারিফ বলল, এখন পর্যন্ত আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটু বেশি আলোচনা করে ফেলেছি, কিন্তু আলোচনা না করে উপায় ছিল না আমাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এসব খবর না জানলে আসলে জাতিসংঘ প্রতিষ্ঠা, ইউরোপীয় ইউনিয়ন গঠন, বিশ্ব ব্যাংক ও IMF এর জন্ম এসব সম্পর্কে কোনো আলোচনাই করা যাবে না। তাই চলো আমরা প্রথমে জাতিসংঘ প্রতিষ্ঠা ও এর বিস্তারিত ইতিহাস সম্পর্কে জানতে চেষ্টা করি। জাতিসংঘ প্রতিষ্ঠার যত সব কাহিনী বয়ান শুরু করল জারিফ। জাতিসংঘ প্রতিষ্ঠার নেপথ্য কাহিনী 1941 সালের ঘটনা। পুরো ইউরোপ মহাদেশ হিটলারের বয়াল থাবায় ক্ষতবিক্ষত। কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আলোচনা না করলে জাতিসংঘ নিয়ে কোনো কথা যাবে না, তা তোমার মাথায় ঢুকবে এবার। মনোযোগ দিয়ে শোনো। মিস্টার মামুন, তুমি ইতিমধ্যে জেনে গিয়েছ হিটলার প্রথমে দখল করল পোল্যান্ড, তারপর বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন ও নরওয়ে। 1940 সালে জুন মাসে পতন ঘটে শক্তিধর ফ্রান্সের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই হিটলার দখল করেছিল চেকোস্লোভাকিয়া ও অস্ট্রিয়া। এবার বুঝো ঠেলা। হিটলারের দাবদানি খেয়ে উপরে বর্ণিত পরাজিত দেশগুলির সরকার প্রধানেরা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সেখান থেকে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল কাহিনী শুরু। মামুন জিজ্ঞেস করল, এইসব দেশের সরকারের লোকজন কোথায় পালিয়ে গেল? কোথায় আবার পালাবে? ব্রিটেন ছাড়া কি আর জায়গা আছে? উত্তর দিল জারিফ। ইংলিশ চ্যানেল দ্বারা পুরো ব্রিটেন ইউরোপ মহাদেশ থেকে বিচ্ছিন্ন। ব্রিটেন মূলত দ্বীপপুঞ্জ। ব্রিটেনের রাজধানী লন্ডনে বসে এসব দেশের প্রবাসী সরকারগুলো কাজকর্ম করেছে, আর তাদের দেশ দখল করে বসে আছে জার্মান হানাদার বাহিনী। এসব নির্বাসিত সরকারগুলোর প্রথম মিটিংয়ে আমরা ধরতে পারি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। 12 জুন 1941 লন্ডনের সেন্ট জেমস প্রাসাদের ঘোষণা। সুমহান সভ্যতার অধিকারী ফ্রান্স সে মুহূর্তে হিটলারের দখলে। এর চেয়ে বড় লজ্জা ফ্রান্সের হাজার বছরের ইতিহাসে আর আসেনি। মরার উপর খাড়ার গা হলো প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বীর সেনাপতি মার্শাল পেতার নেতৃত্বে তাবেদার সরকার হিটলারের কথা মতো গোলামি করছে। ফ্রান্সের স্বাধীনচেতা সেনাপতি চার্লস দ্য গল লন্ডনে নির্বাসিত অবস্থায় একটি প্রবাসী সরকার চালাচ্ছেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসের সেদিনের মিটিংয়ে দ্য গলও উপস্থিত। হিটলারের দখলে যাওয়া দেশগুলির প্রতিনিধিরাও আছেন। ফ্রান্স ছাড়া আরও উপস্থিত ছিল নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, যুগোস্লাভিয়া, নরওয়ে, গ্রিস, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা। ব্রিটিশ ডোমিনিয়নগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত দেশের প্রতিনিধিরা এই মর্মে ঘোষণাপত্র দেন যে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জার্মানি ও ইতালির বিরুদ্ধে তারা সংগ্রাম চালিয়ে যাবে। এই দেশের কবল থেকে দখলীকৃত ভূমি ও জনগণকে মুক্ত না করা পর্যন্ত কোনো শান্তি আসতে পারে না। যদিও জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে এই মিটিংয়ের যোগসূত্র নেই বললেই চলে, তবুও এই মিটিংটা তাৎপর্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এটা ছিল কয়েকটি ইউরোপীয় দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠক।
সবাই এ বাস্তবতা অনুধাবন করেছিল যে সম্মিলিতভাবে একটা কিছু করতে হবে। হিটলারের কবল থেকে ইউরোপকে মুক্ত করার শপথ নেওয়া ছাড়া আর কিছু বিষয়ে আলোচনা হয়নি এই সম্মেলনে। ২৬টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ওয়াশিংটনে। নববর্ষের প্রথম দিন একান্তে বৈঠকে মিলিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিস লিটভিন্ড এবং চীনের প্রতিনিধি টি.ভি. সোং। পরের দিন জানুয়ারির ২ তারিখ আরও ২২টি দেশ এ দলিলে স্বাক্ষর করেন। ২৬টি দেশের সমন্বয়ে ওয়াশিংটন ঘোষণা, জাতিসংঘ ঘোষণা নামেও পরিচিত। ১৪ থেকে ২৪ জানুয়ারি ১৯৪৩ মরক্কোর কাসাব্লাঙ্কা সম্মেলন। ১৯৪১ সালের ক্রিসমাসের আনন্দটা ছিল অক্ষশক্তির। জাপান, জার্মানি আর ইতালির মিলিত অক্ষশক্তি পুরো পৃথিবীব্যাপী বিজয় পতাকা উড়াচ্ছিল। কিন্তু ১৯৪২ সালের পুরোটা সময় আমেরিকা, রাশিয়ার ব্রিটেন মরণপণ লড়াই চালিয়ে পরিস্থিতি নিজেদের আয়ত্তে আনে। ১৯৪২ সালের ক্রিসমাসের আনন্দ উপভোগ করে মিত্রশক্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মন্তব্য করেছিলেন, "ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড।" ফ্রান্সের দখলে থাকা মরক্কোর কাসাব্লাঙ্কা নগরীর আনফা হোটেলে এবার মিলিত হন চার্চিল ও রুজভেল্ট। দুই ফরাসি সেনাপতি জিরুদ ও দা গলো যোগ দিয়েছিলেন মিটিংয়ে। এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল রাশিয়ার একনায়ক স্ট্যালিনকেও, কিন্তু জার্মানির বিরুদ্ধে ব্যাপক লড়াই চলার কারণে রাশিয়ার একনায়ক সম্মেলনে যোগ দিতে পারেননি। কাসাব্লাঙ্কা সম্মেলন ছিল মূলত রণকৌশল ঠিক করার লড়াই। উত্তর আফ্রিকা থেকে জার্মান ইতালি বাহিনীকে সমূলে বিনাশ করা ও ইতালির মাটিতে সরাসরি সৈন্য নামানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এ সম্মেলনে। ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ১৯৪৩ তেহরান সম্মেলন। জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন। বহু বছর যাবৎ ইরানের নিজস্ব বলয় গড়ে তুলেছিল ব্রিটেন ও রাশিয়া। ইরানের তেল ক্ষেত্র আবিষ্কার হওয়ার পর ইরান হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। ইরান যাতে কোনো মতেই হিটলারের দখলে যেতে না পারে সেজন্য প্রথম থেকেই নজর রাখছিল রাশিয়া ও ব্রিটেন। কূটনৈতিক পরিভাষায় যোগ হলো একটি শব্দ, বিগ থ্রি। রাশিয়ার একনায়ক জোসেফ স্ট্যালিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট প্রথমবারের মতো মিলিত হন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা মত বিনিময় করেন। তেহরান সম্মেলনে যে বিষয়গুলোর ফয়সালা হয় সেগুলো হলো, জার্মানিকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে, এ ব্যাপারে লড়াই চলবেই। জার্মানিকে আক্রমণ করে খণ্ড বিখণ্ড করে ফেলতে হবে, কিন্তু কার দখলে কতটুকু এলাকা থাকবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমন একটা আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলতে হবে যাতে বিশ্বের সব দেশের সমস্যা নিয়ে সম্মিলিতভাবে কাজ করা যায়। জাতিসংঘ প্রতিষ্ঠায় এটা ছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাশিয়া অনেক আগে থেকেই পশ্চিম প্রান্ত দিয়ে জার্মানির উপর ঝাঁপিয়ে পড়ার, তাহলে জার্মানি রাশিয়া থেকে হয়তো বাহিনী সরিয়ে নিবে, আর তখন রাশিয়া তাড়াতাড়ি জার্মানদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পারবে। ১৯৪৪ সালের জুন মাসেই ফ্রান্স সীমানা দিয়ে জার্মানিকে আক্রমণ করার সিদ্ধান্ত হয়। পোল্যান্ড যাতে তার আগের সীমানা ফিরে পায় এ ব্যাপারে কথা হয়, কিন্তু রাশিয়া প্রথমে বেঁকে বসে। রাশিয়ানরা পোল্যান্ডকে স্বাধীনতা দিতে চায়নি। পোল্যান্ড পরে অবশ্য স্বাধীনতা ফিরে পায়। রাশিয়াকে অনুরোধ জানানো হয় জাপানকে যেন আক্রমণ করা হয়। প্রশান্ত মহাসাগর অঞ্চলে জাপান তখনও তুমুল লড়াই চালাচ্ছে আমেরিকার সাথে। স্ট্যালিন এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন, যদিও তিনি বলে দিয়েছিলেন যে ইউরোপের লড়াই শেষ না হলে জাপানকে তিনি আক্রমণ করতে পারবেন না। সর্বশেষ ইরানকে নিয়ে আরেকটা সমঝোতা হয়। যুদ্ধ শেষ হওয়ার পর ইরানকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। একটা কথা বলতেই হবে, ১৯৪৩ সালের তেহরান সম্মেলন বিংশ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি। হিটলারকে ঠেকাতে পুঁজিবাদী আমেরিকা ও তার সম্পূর্ণ বিপরীত মতাদর্শে ধ্বজাধারী সমাজতান্ত্রিক রাশিয়া একযোগে কাজ করতে সম্মত হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বুঝে গিয়েছিলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেন আর আগের মতো প্রভাবশালী থাকবে না। আমেরিকা আর রাশিয়াই হবে সবকিছুর হর্তাকর্তা। সামরিক দিক দিয়ে মিত্রশক্তি এক হওয়ার সিদ্ধান্ত নেয়।
ঠিক তেমনি জাতিসংঘ গঠনের ব্যাপারেও সর্বসম্মত সিদ্ধান্ত হয়। পর্ব ৫৫ ৭ অক্টোবর ১৯৪৪ ডাম্বারটন ওয়ার্কস সম্মেলন। জাতিসংঘ প্রতিষ্ঠায় এ সম্মেলনটা গুরুত্বের দাবিদার। ১৯৪৪ সালের ২১ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওয়ার্কস ভবনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও চীনের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেন। শীর্ষ নেতারা এ বৈঠকে উপস্থিত না হলেও জাতিসংঘের রূপরেখা প্রণয়ন হয় এ সম্মেলনে। নিরাপত্তা পরিষদের গঠন ও ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র নির্ধারণ করা হয়। ৪ থেকে ১১ ফেব্রুয়ারি ১৯৪৫ ইয়াল্টা সম্মেলন। চার্চিল, রুজভেল্ট ও স্ট্যালিনের শেষ মিটিং ছিল এ সম্মেলন। ইউক্রেনের ইয়াল্টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন সম্পর্কে আলোচনা করতে হলে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতির দিকে ফিরে যেতে হবে। হিটলারের জার্মানি চতুর্দিক থেকে বিপর্যস্ত। রাশিয়া দাবরানি খেয়ে পুরো পূর্ব ইউরোপ থেকে পিছু হটছে জার্মানরা। বার্লিন নগরী থেকে মাত্র ১৪ মাইল দূরে রাশিয়ান লাল ফৌজ ধেয়ে আসছে জার্মানির রাজধানীর দিকে। তাদেরকে ঠেকানোর কেউ নেই। পশ্চিম ইউরোপ থেকে জার্মানরা পিছু হটতে হটতে একেবারে নিজের দেশে ফিরে এসেছে। ফ্রান্স, বেলজিয়াম ও লুক্সেমবার্গ মুক্ত হলো হিটলারের কবল থেকে। ইউরোপের যুদ্ধ এখন কেবল জার্মানির মাটিতে। রাশিয়ার একনায়ক স্ট্যালিন খুব খোশ মেজাজে আছেন। রাশিয়ার মূল ভূখণ্ড তো বটেই, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, যুগোস্লোভিয়া সহ সব দেশ তার করায়ত্ত। রাশিয়ার এই সীমাহীন অগ্রযাত্রার কারণে স্ট্যালিনকে সমীহ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না চার্চিল, রুজভেল্টের। এ সম্মেলনে স্ট্যালিনের সাথে মতপার্থক্য দেখা দেয় আমেরিকা, ব্রিটেনের। বিশ্লেষকদের মতে স্নায়ুযুদ্ধের শুরুটা বোধ হয় এ সম্মেলন থেকেই। কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল স্ট্যালিনের সাথে আমেরিকা, রাশিয়ার? চলুন বিস্তারিত জানা যাক। তার আগে জেনে নেই ইয়াল্টা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো। রাশিয়া নীতিগতভাবে রাজি হয় জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। যেহেতু ইউরোপে যুদ্ধ শেষের দিকে, তাই জাপানের বিরুদ্ধে যুদ্ধ যেতে আপত্তি নেই রাশিয়ার। জাতিসংঘের প্রথম অধিবেশন যাতে যুদ্ধ শেষ হওয়ার পরপরই হতে পারে, এ ব্যাপারে সব পক্ষই একমত পোষণ করে। জার্মানিকে 4টি ভাগে ভাগ করতে হবে। নাৎসি জার্মানির কবল থেকে মুক্ত জার্মানির পূর্ব প্রান্তে থাকবে রাশিয়া, পশ্চিম দিকে 3 প্রান্তে থাকবে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা। জার্মানিকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে, তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। জার্মানির সকল যুদ্ধাপরাধীকে চিহ্নিত করে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। স্ট্যালিনের মাধ্যমে এই স্বীকারোক্তি আদায় করে নেওয়া হলো যে পূর্ব ইউরোপে রাশিয়া সরাসরি কোনো দখলদারিত্ব চালাবে না। স্ট্যালিন রাজি হয়েছিলেন পূর্ব ইউরোপে পক্ষপাতহীনভাবে নির্বাচন হবে, যাতে করে সেখানকার অধিবাসীরা নিজেরাই নিজেদের নেতৃত্ব নির্বাচন করতে পারে। সবচেয়ে বড় মতদ্বৈততা গড়ে উঠেছিল পোল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে। পোল্যান্ডের ইতিহাস আসলে বড় বেদনার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণকে কেন্দ্র করে। ঠিক সে সময় রাশিয়া ছিল হিটলারের মিত্র। রাশিয়ার সাথে মিলে হিটলার পোল্যান্ডের উপর নির্মমতা চালিয়েছিলেন। পোল্যান্ডের পশ্চিম দিক দখল করেছিলেন হিটলার, আর পূর্ব দিক দখল করেছিলেন স্ট্যালিন। এই কাজটা তারা করেছিলেন মিলেমিশে। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যখন প্রস্তাব দিলেন পোল্যান্ডকে তার আগের সীমানা ফিরিয়ে দেওয়ার জন্য, তখন দৃশ্যত বেঁকে বসলেন রাশিয়ার একনায়ক স্ট্যালিন। স্ট্যালিন বললেন, রাশিয়া পোল্যান্ডের যে অংশটুকু দখল করেছে সেটুকু আর ফেরত দেবে না, তবে পোল্যান্ডের আয়তন ঠিক রাখার জন্য জার্মানির কাছ থেকে জমি নিতে হবে। এই প্রস্তাবে বেজায় অখুশি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট স্ট্যালিনকে রাগাতে চাইলেন না। তিনি স্ট্যালিনের প্রস্তাব মেনে নিলেন, কারণ জাপানকে পরাজিত করতে হলে রাশিয়ার সমর্থন প্রয়োজন আমেরিকার। রুজভেল্ট চেয়েছিলেন স্ট্যালিনকে খুশি রাখতে। বাস্তবে সেটাই হয়েছিল। স্ট্যালিন তার মন মতো সবকিছুই পেয়ে গেলেন। নতুন এ প্রস্তাবে পোল্যান্ড পূর্ব দিকে রাশিয়ার কাছে ১,৭৮,০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড হারায়। বিনিময়ে পশ্চিম দিকে জার্মানির কাছ থেকে ১,০০,০০০ বর্গ কিলোমিটার ভূমি পায়। ইয়াল্টা সম্মেলন ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক গুরুত্বপূর্ণ ধাপ। এ সম্মেলনে 5টি স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়।
এবং এপ্রিল 1945 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো আরেকবার বৈঠকে মিলিত হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 25 এপ্রিল থেকে 26 জুন 1945 সান ফ্রান্সিসকো সম্মেলন। দফায় দফায় বৈঠক চলতেই লাগলো আগত দেশগুলোর মধ্যে। দীর্ঘ আলোচনা শেষে জাতিসংঘ সনদ গৃহীত হয় এবং 26 জুন 1945 সালে উপস্থিত 50টি দেশ জাতির সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে জাতিসংঘে যাত্রা শুরু হয়। উপস্থিত না থেকেও পোল্যান্ডকে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য বলে ধরে নেওয়া হয়। তাই জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশের সংখ্যা হচ্ছে 51টি। বড়ই দুঃখের বিষয়, জাতিসংঘের স্বপ্নদ্রষ্টা আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ততদিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। লিখে গিয়েছিলেন নিচের বক্তৃতাটা: দ্য ওয়ার্ক, মাই ফ্রেন্ডস, ইজ পিস, মোর দ্যান অ্যান এন্ড অফ দিস ওয়ার অ্যান্ড এন্ড টু দ্য বিগিনিংস অফ অল ওয়ার্স, as we go forward towards the greatest contribution that any generation of human beings can make in this world, the contribution of lasting peace. I ask you to keep up your faith. 24 অক্টোবর 1945 সাল জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 11টি ধারা এবং 19টি অধ্যায় এর সমন্বয়ে জাতিসংঘ সনদ তৈরি করা হয়েছে। জাতিসংঘ সনদের রচয়িতা হলেন মার্কিন কবি ও কথা সাহিত্যিক আর্চিবাল্ড ম্যাকলিশ।